দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি বাণী বসুর লেখা একটি গল্প আবেশ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আবেশ। বারুজ্যদের বাড়ির অলকার উপর তারামার ভর হয়েছে, শুনেছ গো? ও শান্তি। শান্তি সারাদিনের কাজকর্ম সেরে একটু দুপুরে ঘুমের জোগাড় করছিল। তার স্বামী পোস্ট অফিসে কাজ করে, ছেলে সেক্রেটারিয়েটে কেন্দ্রীয় সরকারের চাকুরে। নিশ্চিন্তের চাকরি। খেয়ে দিয়ে স্বামী দুটি পান, ছেলে 4টি সুপারি কুচি মুখে দিয়ে বেরিয়ে গেছে। ছোট ছেলে তার উপরে। তারপর শান্তির কাজ শুরু। 2:30 নাগাদ সে একটু নিঃশ্বাস ফেলার ফুরসত পায়। পাশের বাড়ির গীতাদি বারান্দা থেকে বুক অবধি ঝুঁকিয়ে ডেকে যাচ্ছে তো ডেকেই যাচ্ছে। কে? অলকা? ধর্মর করে সে উঠে বসে। বারান্দা নেই, জালনায় দাঁড়ায় শান্তি। অলি গো, অলি, আমাদের ঠাকুর বাড়ির অলি। তাই বলো। অলকা বললে বুঝবো কি করে? ওর বিয়ের জন্য পাত্তর দেখা চলছে না? সে তো কবে থেকেই চলছে। রূপের ধুনুচি মেয়ে, তার উপরে বিয়ে MA পাশ দিয়ে বসে আছে। বিয়ে কি সোজা? তা গীতাদি, রূপের ধুনুচি পাত্রও তো চারিদিকে কিছু কম দেখছি না। তোমার আমার ছেলের কথা বাদ দাও, নিজের ছেলে কেউ কুৎসিত দেখে না, কিন্তু আমাদের বরেরাই বা কি নবকার্তিক ছিল গো? তাও তো তোমার মতো চোখালো মুখালো মেয়ে জুটেছে। আমার যে অন্তত রংটা আছে, এটুকু তো স্বীকার করবে। কেউই মুখ্য নই। তাই যদি বললি বেটা ছেলের রূপ আর কে দেখতে যাচ্ছে, তাহলে গুণ দেখুক। কোনো মতে রোজগার, 2টি মাছ ভাত, কোনো মতে বছরের কাপড় চোপড়। ছেলে চাকরিতে ঢুকে গেল, এতদিনেও একখানা গয়নার মুখ দেখলুম না। তা যদি বলো, ছেলের বউ এলে ওই ঘরের সোনাই হাতে ধরে তুলে দিতে হবে। এই ভেবে আমার এখন থেকেই বুক কাঁপছে ভাই। গতর ক্ষয়ে গেল। বাসন মাজা, ঘর পোছার একটা লোক আছে, এই পর্যন্ত। রান্না করো, কাপড় কাচো, ইস্ত্রি করো, সাধের রকম রকম জলখাবার করে দাও, বোতাম বসাও, শার্টের কলার উল্টে দাও, নিজের ব্লাউজ, সায়া, এদের পাজামা লুঙ্গি নিজের হাতে সেলাই করো। এসোজন বসোজন যেটুকু বজায় আছে দিদি আমার জন্যই আছে গো। নিজে খেয়ে না খেয়েও কিছু জমাই। ছোট ছেলেটার আবার যেমন দমালপনা তেমন বায়না। কে হ্যাপা পোহায় গো? এই আমিই তো। গীতাদির ছেলে এখনও হায়ার পড়াশোনা করছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে। স্বামী স্কুল মাস্টার। উদরাস্ত কোচিন আর কোচিন। গীতাদির সিচুয়েশনও কিছু উত্তম নয়। ছেলে যে কত হাজার রকমের ট্রেনিং নিচ্ছে, ইয়া টাকার ছোড়া বেরিয়ে যাচ্ছে। সাধের গয়না মেয়ের বিয়েতে তো প্রায় সবই গেছে। এখন ছেলের ট্রেনিংয়ের জন্য স্বামী মুখে রক্ত তুলে খাটছেন। বাকিটুকুতে হাত দেওয়া কারো মনমতো নয়। এই যা, ছেলেটার একটা কিছু হয়ে গেলে বাঁচা যায়। আরও একটি গুপ্ত ভয় তার ছেলেকে নিয়ে, সেটা শান্তি জানে না। গীতাদি বললেন, যাবি নাকি? কি করতে? তারামার ভর সোজা কথা নয় শান্তি, গিয়ে দেখতে ক্ষতি কি? রোজ হচ্ছে? আমাদের যমুনা বলছিল শনি মঙ্গলবারেই হয়। প্রথম নাকি রোজ হতো, এখন শনি মঙ্গলে এসে ঠেকেছে। আজ তো শুক্র হলো, কাল যাওয়া যায়, যদিও আমার আর তর সইছে না। তাহলে কাল বিকেলে গা ধুয়ে এদের একটু বলে কয়ে রাখতে হবে। কতক্ষণে ছাড়া পাবো তো জানি না। রুনিটাকে নিয়েই ভাবনা। সন্ধেবেলা অবশ্যই কোচিনে যাবে, তবু
ও সব ম্যানেজ করো, কাল যাবই। গীতাদের ইচ্ছে। ছেলে নিয়ে দুশ্চিন্তার গুপ্ত কথাটি তারা মাকে পেশ করে। পালপুকুর নাম হতে পারে, কিন্তু ঠিক গাগঞ্জ নয়। বিটি রোড ধরে যেতে যেতে যখন ভাবছ এ আর আসবে না, ঠিক তখনই এসে যাবে স্টপ। সামনে দিয়েই রেল লাইন গেছে। সেই লেভেল ক্রসিং পার হলেই দেখবে দুদিকে উপচে পড়ছে বাজার। আলু, পটল, কুমড়ো, লাউ, পেঁপে, চিচিঙ্গে, ঢ্যাঁড়স শাড়ি দিয়ে তো আছেই। ঘ্যাস ঘ্যাস বড় বড় অন্ধে পোনা কাটছে মেছোরা। ঘ্যাস ঘ্যাস মুরগির গলা কাটছে মুরগিওয়ালা। সরু এক চিলতে দোকানে রোগা ছাল ছড়ানো পাঁঠাও ঝুলছে। খাও কোনটা খাবে। জিলিপি ভাজছে গরম গরম, কচুরি ভাজার কটু গন্ধ উঠছে বাতাসে। বাজে ডালডা আর কেরোসিনের ঝাঁজ। তার পাশে মস্ত মুদির দোকান। ডাল মশলা থেকে বড়ি, পাঁপড়, আমসত্ত্ব, খেজুর, খোবানি কিছুই বাদ নেই। আর একটি মাত্র ল্যান্ডমার্ক, একটি ফটো স্টুডিও। কাঁচের মধ্যে বাহার দেওয়া উত্তম সুচিত্রার ছবি, প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি। কে নেই? সবাই এখানে ওই পালপাড়ার ম্যাজিক ল্যান্ড স্টুডিওয়ে এসে ফটো তুলিয়ে গেছেন। এছাড়াও ফ্রক ছড়িয়ে কুঁজো হয়ে বসে ফোকলা দাঁতে বাচ্চা মেয়েটি হাসছে। থামে হাত দিয়ে স্টাইল মেরে শাড়ি পরা লোকাল সুন্দরীর ছবি, বিয়ের জন্য তুলতে আসা ছবির সার। ম্যাজিক ল্যান্ডের তলায় ব্র্যাকেটে লেখাও আছে, এক ছবিতেই বিয়ে। ব্যাস, আর কোনো ল্যান্ডমার্ক নেই। ডাইনে বায়ে সরু সরু গলি, তার ভিতরে ঢুকে আবার ডাইনে বায়ে সরু সরু গলি। এর ভেতর থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় গুণে গেথে যে গলি চাইছো খুঁজে বার করতে পারলে তো পারলে। গুনতে ভুল হলে নিশি পাওয়ার মতো ঘোরো মাঝ দুপুরে। কেউ দেখতে আসবে না খাঁ খাঁ গা জ্বালানি রোদে। জমির দাম সস্তা ছিল, খুব একটা বসতও গড়ে ওঠেনি, তাই এদিকে আসা। সস্তা হবে শুনতেই 12 নম্বর রেলগেট পেরিয়ে এক বাসে তুমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পৌঁছতে পারো। পালপুকুর, উত্তর 24 পরগনা। সড়কপথে রেলপথে ঋদ্ধ, কোনো অসুবিধে নেই। কাছে পিঠে কলকারখানা নেই, গাড়ি ট্রাকে ধোয়া নেই। বাজারের এলোমেলো নোংরামিটুকু ছাড়িয়ে ডাইনে বায়ে ঘুরে যেতে পারলেই নতুন বাড়ির গন্ধ, পুরনো বাড়ির ভরসা, খোলামেলা মাঠে এবং নিষ্কলুষ আকাশ দেখতেই পারো। তবে কিনা পপুলেশনের জেরবার এই দেশের আপামর সাধারণের নজর বড় নিচু, বা বলা ভালো সরু হয়ে গেছে। জমি যখন রয়েছে, বসত যখন নতুন হচ্ছে, তখন রাস্তা কেন পাশাপাশি দুটো ছোট গাড়ি পাস করার মতোও হবে না, এ প্রশ্নের জবাব নেই। কারা বিল্ড করে কর্পোরেশন কতটা জমি রাস্তার জন্য হিসাব রেখেছে, সেই অঙ্ক করবার দরকার নেই আমাদের। আমরা দেখব আমাদের রিকশায় উল্টো দিকের রিকশার চাকা বেঁধে গিয়ে বিভ্রাট হলো, দেখে গালাগাল দেব। গাড়িতে গেলে ওপাশ থেকে গাড়ি আসছে দেখেও ড্রাইভারের হাত নাড়ানিতে আমি পেছোবো না, আমার ড্রাইভারের খিঁচুনিতে ও পেছোবে। সেটা পরিস্থিতি বলতে পারবে। বাড়িগুলো একটু উঁচু করে তৈরি করা ঠিকই, 3-4 ধাপ সিঁড়ি পেরিয়ে উঠতে হয়, কিন্তু সিলিং সেই নিচু। হাইরাইজের ফ্ল্যাট বাড়িতে যেমনটা হয় আর কি। ওই যে নিচু নজর, দোতলার বারান্দায় লম্বা মানুষ হাত বাড়িয়ে ছুতে পারবে। পালপুকুরের পালপাড়ার এই চেরা চেরা অলিগলির গোলকধাঁধা পেরোতে পেরোতে শেষকালে গা ঠেকে যাবে যেই কুঠিতে, সেটি অলকার বাপ ঠাকুরদার ভিটে, তারাকুঠি। শ্রী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, দস্যুপুত্র তারাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের অধিকারে এখন। এর পরেই পালপুকুর, এবং তার সামনে বিরাট মাঠ। পুকুরটি বারুজ্যদের, এখনও প্রমোটারের নজর পড়েনি। সামনের মাঠ কার কে জানে। তবে বার্ষিক শারদ দুর্গাপুজো, শ্রী শ্রী কালী পুজো, বাণী বন্দনা, রবীন্দ্র জয়ন্তী আদি উৎসব এখানেই হয়। পালপুকুর বন্ধু সংঘ, পালপুকুর পিপলস ক্লাব দুটি মাঠের ওপরেই সন্দৃষ্টি রেখেছে। এলাকার কেউ কেউ জানে, সবাই জানে না। ছেলেপিলেরা এখানে একটু খেলাধুলো করতে পায়, এতেই সব খুশি আছে। বর্ষাকালে ঘাসে আগাছায় ভরে যায়।
খেলাধুলো হতে হতে টাক পড়া মাথায় মাঝে মাঝে খামচা খামচা চুলের মতো ঘাস পাতা গজিয়ে থাকে। এই তারাকুঠির বাড়িটির দিকেই মঙ্গলবার ভোর থেকে দলে দলে লোক চলেছে। বহু দূর ছড়িয়ে গেছে তারামার খ্যাতি। মাঠটি ভরো ভরো, এইরকম শনিবারও। অন্য কোনো দিনে কিন্তু সব শুনছান। ছিমছাম মেয়েটি বারুজ্জে বাড়ির চাতাল পেরিয়ে সিঁড়ির ধাপে এসে পা দেয়। পায়ের বাসি আলতার ছাপ সে সাবান ঘষে ঘষেও তুলতে পারেনি। কালো মেয়ে, ছিপছিপে, একটু বেশি লম্বা বোধহয়। একসময় পাত্রপক্ষ বলতো তাল ঢেঙা। যা ভালোবাসার লোকের কাছে শ্যামার ছিপছিপে বা তন্নি, তাই পাত্রপক্ষের কাছে তাল ঢেঙা রক্ষাকালী প্রতিভাত হয়। রূপের খানিকটা তো নজরের উপর নির্ভর করেই। মেয়েটির মুখটি রোগা, লম্বা, হনু জাগা ছিল পাত্রপক্ষের ভাষায় ঘোড়ামুখ। তবে এখন শ্বাসে জলে খানিকটা ভরাট লম্বাটে আদল এসেছে। কপাল বড়, ঘন ভুরু, চোখ লম্বা, মণি বাদামি, নাক টিকালো, মুখটি বড়, ছড়ানো ঠোঁট। সবচেয়ে খারাপ ছিল বোধহয় দাঁত। সামনের দাঁতগুলি বড় এবড়ো খেবড়ো। আজকালকার সম্পন্ন সচেতন বাড়ির বাবা মা ছোটতেই এমন দাঁত ঠিকঠাক করিয়ে নেন। টলস্টয় বলেছিলেন, হাসলে যাকে ভালো দেখায় না সেই মেয়ে দুর্লভ, তবে যদি নিতান্তই মেলে সেই প্রকৃত কুৎসিত। এই মেয়েটি সেদিক থেকে প্রকৃতই কুৎসিত। তবে সে হাসতই না। ছোট থেকেই নিজের চওড়া কপাল, বড় আর অসমান দাঁতের অসুন্দর হাসি সে লক্ষ্য করেছিল। তাই মুখ খুলে হাসতই না। এখন হাসে, খারাপ তো দেখায় না। সবচেয়ে যা ভালো তা হলো চুল। অনেক চুল মেয়েটির। এখন শ্যাম্পু করে কী সব মেখে ফুলো চুল বাগে এনেছে। হলুদ শাড়ি পরা কেশবতী মেয়েটিকে পিছন থেকে দেখলে রূপবতীই মালুম হয়। পিছনের লোক সামনে এসে নির্লজ্জের মতো মুখ দেখে, তারপর নির্লজ্জ তরের মতো মুখ ফিরিয়ে নেয়। সে যাই হোক, যারা অলকাকে আগে দেখেছে তারা আকাশ পাতাল তফাৎ দেখে। এই মেয়েটির চিকন কালোয় হলুদ কমলা শাড়ির আভায় লেগেছে। চোখ দুটির চাউনি গভীর রহস্যে স্থির, মুখে চাপা হাসি, মুখমণ্ডলে প্রসন্ন বিভা। অনেকেরই চেয়ে চেয়ে আঁখি না ফেরে, কেননা তারা দেবী না হোক দেবীর আধার দেখে। আর যারা নিতান্তই কামিনী রমণী দেখতে চায়, না জেনে না শুনে, তাদের পিছন থেকে দেখার প্রত্যাশাটা সম্মুখ দর্শনে পূর্ণ যদি না হয় তো কার কি করার আছে? অলকার বয়েই গেল এখন। তখন বয়ে যেত না। বড় লজ্জা, বড় অপমান। গোড়া বাড়ি। ঠাকুরদা দেবপ্রসাদ ছিলেন তারামার ভক্ত। শেষ দিকে প্রায় বিভাগী হয়ে গিয়েছিলেন। তার পূজিত নিজের হাতে গড়া তারামূর্তি ঠাকুর ঘরে। সেখানে সকাল সন্ধে পুজোয় ঠাকুমাই দেয়। তারপর মায়ের পুজো, মানে পুজোর জোগাড়। আসল পুজোটুকু বাবা বেটা ছেলে তারাপ্রসাদই করতেন। কখনো কখনো তিনি অসুস্থ হলে পুত্র শ্যামাপ্রসাদ বা শ্যামই করত। মায়ের অসুবিধা থাকলে অলকা করত পূজার জোগাড়। অলকা বিএসসি পাশ করল। তারপর বাবা পড়া বন্ধ করে দিলেন। মুখে বললেন, গ্র্যাজুয়েট হয়েছ, আর কি? ঠাকুরবাড়ির মেয়ে, পূজা অর্চনা করো, রান্নাবান্না বিয়ের জন্য তৈরি হও। আসল কথা অবশ্য অলকা জানে, তার মাও জানেন। শ্যামা অলকার মতো লেখাপড়ায় ভালো নয়। তার পড়ার খরচ আছে, মিনি মাগনা হয় না। সৎ ব্রাহ্মণ হলে কি হবে? তারাপ্রসাদ সামান্য চাকরি করেন। বসত বাটিটি ছাড়া আর কিছুই নেই তার। কাজেই মেয়ের পড়া বন্ধ। বিএড পাশ করে টিচার হওয়ার ঘোর বাসনা হয়েছিল অলকার। এমন কিছু খরচ হয় না, না হয় টিউশনি করে সে নিজেই জোগাড় করবে। কিন্তু বারুজ্জে বাড়ির মেয়ে চাকরি করবে,
এতেও তারাপ্রসাদের ঘোর আপত্তি। হতে পারেন তারা বংশানুক্রমে শক্তি পূজারী, কিন্তু বংশের মেয়ের হাতে তারা কোনো প্রহরণ দেখতে চান না, সে কলম পেন্সিল হলেও না। বিশ্বাসও করেন না। রমণী চৌখাটের পার কি ঘরের বার, বিশ্বাস নেই। ভালো কথা, মা তাকে রান্নাঘরে বেশি যেতে দেন না। উনুনের তাতে কালমের কি মূর্তি হবে কে জানে। তবে রান্নাঘর ছাড়াও কোটি কাজ আছে সংসারে। অলকা সবই করে, করেও ভাববার সময় পায়। একতলা বাড়ির ছাদের ওপর ফুলবাগান করার সময় পায়। বাড়ির পিছনে সামান্য জমি, সেখানেও ফুল ফুল আর ফুল। সবই অলকার এক হাতের করা। লাল পঞ্চমুখী, গোলাপি, সপ্তমুখী, জবার গাছ বাগানে অন্তত গোটা 10। মায়ের পূজার ফুল, এছাড়া পেয়ারা গাছ এবং কদম, শিউলি, কাঠচাপা, করবী, একটি নিম গাছ, বাতাবি লেবু, গন্ধলেবুর গাছ এবং অদ্ভুত কথা, এক সৃষ্টি ছাড়া বটল পাম বাগানে। ছাদে সাদা ফুলের জ্যোৎস্নায় সুগন্ধে মাত হয়ে থাকে বাড়জ্য বাড়ির ওপর বাতাস। কামিনী, বেল, জুই, কুন্দ, রজনীগন্ধা, টগর, শ্বেতকাঞ্চন, হাসনুহানা। সিমেন্টের উঁচু বেঞ্চি করা আছে, তার ওপর পরপর গাছ, বড় টব, ছোট টব। দেয়ালের গায়ে ছোট্ট একটি খুপড়ি, কুলুঙ্গিতে খুরপি, সারের কৌটো, কাঁচি সব মজুদ থাকে। এই ছাদটি অলকার জুড়োবার জায়গা ছিল। শীতকালে বড়ি দেওয়ার নাম করে সবাইকে সে ছাতে চলে আসত। যতক্ষণ রোদ ততক্ষণ সে টুপটুপ বড়ি দিচ্ছে। বড়ি দিয়ে আচারের শিশির ঢাকনা খুলে রোদে দিচ্ছে। মাঝারি সব কড়ির বয়ামে আম তেল, ছড়া তেঁতুল, এঁচোড়, ফুলকপি, মটরশুঁটি তেলে দিয়ে রকম রকম আচার, আম কোড়া, তেঁতুলের কাঁই, রকমারি। রোদ একটু সরে গেলে দেখবে কোন গাছে ঝুড়ি এসেছে। চড়ুই শালিক কুড়ির বোটা কেটে দিয়ে যাবে, সেগুলো সে বড় বড় কাঠের কুড়ি চাপা দেবে। আচার ছাদের ঘরে তুলবে, তারপর নিচে নেমে শুরু হবে রাজ্যের কাজ। রোদের ঝাঁজ মরে এলে আবার চলল। হাতে বই, বেতের চেয়ার ছাদঘর থেকে টেনে নামিয়ে চুল মেলে দিয়ে সাজ না নামা পর্যন্ত পড়া। কি পড়ে অলকা? যা পায়, সঞ্চয়িতা, গীতাঞ্জলি, লাইব্রেরি থেকে আনা গল্প, উপন্যাস, ভ্রমণের বই, অদ্ভুত যত অভিজ্ঞতার গল্প, আর পরে পাঁজি, গীতা এবং ঠাকুরদা দেবপ্রসাদের ডায়েরি। শেষোক্ত বস্তুটি সে বইয়ের আলমারি ঝাড়তে গোছাতে গিয়ে আবিষ্কার করে। এত অবাক হয়ে যায় যে প্রথমেই গলা দিয়ে আওয়াজ বার হয়ে গিয়েছিল। ভাগ্যিস ঝিমঝিমে দুপুর, বাবা অফিসে, মা ঘুমে, ভাই বাইরে, কেউ শুনতে পায়নি। সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নেয়। ঠাকুরদার ডায়েরি হেন রত্ন পাওয়া গেলে বাবা তো অবশ্যই তার রত্ন দাবি করবেনই। সেই ডায়েরি তার ছোঁয়া তত বারণ হয়ে যাবে। তাই সে ঝেড়ে ঝেড়ে বাইরের শাড়ির পিছন দিকে জিনিসটি যেমনকে তেমন রেখেই দেয়। মাঝে মধ্যে অন্য বইয়ের ভেতর করে নিয়ে এসে পড়ে। ডাক পড়ত মাঝে মাঝেই, তার পাঠ নিমগ্ন। কুসুম বেষ্টিত নির্জনতা থেকে নেমে যেতে হতো। আলমারি থেকে টিস্যুর শাড়ি, কেননা ফুলে থাকবে, ভরন্ত দেখাবে। মেকআপ স্টিক তো সেরফ এজন্যই কেনা। সাজগোজ শেষ করে কপালে একটি বড় টিপ দেবেন মা, তাতে কপাল একটু যদি ছোট দেখায়। চুলগুলো হাত খোপা করে হাজিরা দিতে হবে তাকে বাইরের ঘরে। সুটেবেল গার্লের খোঁজে, যেখানে দলকে দল বসে কচুরি, আলুর দম, রসগোল্লার গুষ্টি তুষ্টি করছে। কি নাম মা? অলকা ব্যানার্জি। কুমারী তো। আসল কথাটি যে বন্দ্যোপাধ্যায় বোধহয় জানা নেই। অলকার মনে হয় বলে, কুমারী জেনেছেন বলেই তো দেখতে এসেছেন। বিবাহিতা মেয়ের সঙ্গে ছেলের সম্বন্ধ করতে আসেননি নিশ্চয়ই। অবশ্য এত কথা সে বলে না, হাসি ঠেকিয়ে নম্রভাবে জবাব দেয়, কুমারী অলকা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ গো মেয়ে, খুব নাকি পাশ করেছ শুনতে পাই।
মায়ের চোখের শাসনে প্রাইভেটে এমএ পাশ করার কথাটা সে আর বলে না। বলে, এমন আর কি, বিএসসি, কেমিস্ট্রিতে অনার্স ছিল। ফার্স্ট ক্লাস কান ঘেঁষে বেরিয়ে গেছে। এত কথা সে কেনই বা বলতে যাবে? চুলটা একটু আলগা করো তো মা। কাটা 3টি আলতো করে খুলে নিতেই পিঠে ফনা তুলে ঝাঁপিয়ে পড়ে রাশি রাশি কেশ। অলকার চোখে হাসি খেলে যায়। তা ওদিক থেকে রিয়াকশন আসে। বৃদ্ধাটি বলছেন, চুল নিয়ে কি ধুয়ে খাবো? অথচ দেখতে তো ইনিই চেয়েছিলেন। পরে খবর দেব বলে চলে গিয়ে যখন আর খবর দেন না এরা, বাবা মার গায়ে কাঁটা ফুটতে পারে, কিন্তু অলকার বড় স্বস্তি বোধ হয়। এরা তো বৌমার হাতের রান্না চেয়ে চিনতে চেটেপুটে খেয়েও বলবে, রান্না নিয়ে কি ধুয়ে খাবো? তবে অলকা বেশি কথার মানুষ নয়। নিজের ভিতরের স্বস্তি সে বাইরের প্রকাশ করতে যায় না। এভাবে দ্বিতীয় দল তৃতীয় দল আসে। অলকাকে নিজের হাতে খাবার প্রস্তুত করতে হয়, কিন্তু খবর আর আসে না। দেখতে দেখতে 27 পার হয়ে গেল। হঠাৎ ঠাকুর ঘরের চৌকাঠে বাবা খাড়া হয়ে দাঁড়ালেন। কি ব্যাপার? ঠাকুর ঘরে ঢুকতে পাবে না অরক্ষণীয়া কন্যা, পুজোর জিনিসপত্রে হাত দেবে না। মা বললেন, পাগল হলে নাকি? আগেকার ওসব অরক্ষণীয়টি আছে নাকি এখনো? না। রাগ করছো কার উপর? মা ঝাঁঝিয়ে উঠলেন। কালো কুষ্টির ঝাড় তো তোমরা, দেয়ালের দিকে চেয়ে ছবিগুলো দেখো না। আমার যদি কিছু ছিঁড়িছাড় থেকেও থাকে, সে তোমাদের এই সংসারের পিছনে গেছে। মেয়ে যেই রূপটা পাবে, কোন সজ্ঞ থেকে পাবে শুনি? আজকাল কত কি স্নো ক্রিম উঠেছে, পার্লার মানলার, সেসব করার জন্য 2-10 টাকা ধরিয়ে দিয়েছ কোনো দিন? ওই মেয়ে বড়ি, আচার, পূজার জোগাড়, কাপড় কাচা, বাসন মাজা সবই করছে আমার সঙ্গে সঙ্গে। ঝনাত করে মা চলে গেলেন। সত্যি কথাই, জিনে থাকবে তবে তো রূপ পাবে। ছিটে ফোঁটা নেই কোনো কুলে। আয়নার দিকে চেয়ে অলকা মনে মনে বলে, দেবপ্রসাদ যেন কালীর হাতের খাড়াটা এক বগনা ঘাড় উঁচিয়ে পইতে হাতে করে এগিয়ে আসেন আর কি। ফটোগ্রাফেও বোঝা যায়, ফস্কা কালো রং, সব ঢেকে কাঁচা পাখা দাড়ি গোঁফ। পোষ্য পত্নী একেবারেই কেলে হাড়ি। ঠাকুমাকে ছোটবেলায় দেখেছে, ভালোই মনে আছে তার। খুব বড় লোকের মেয়ে ছিলেন, তার অনেক গয়নাপত্রও ছিল। হয়তো সেই সব ঘুষ দিয়েই নিরূপ কন্যার বিয়ে হয়েছিল। কিন্তু মানুষটি ছিলেন বড় ভালো। বৌমাকে কোনো দিন কষ্ট দেননি। নাতি নাতনিকে অশেষ ভালোবাসতেন। তাকে কোনোদিন দেখতে খারাপ বলে মনেই হয়নি অলকার। রূপের ছড়া কি জিনিস, রূপের ছব্বা কি জিনিস, এই এখন ইদানিংই পুরো মালুম হচ্ছে। চতুর্দিকে হোর্ডিং, তাতে রূপসী মেনকা রম্ভারা বুকের ভাঁজ দেখিয়ে সব উলঙ্গ হাড় ছড়িয়ে রয়েছেন। ছি, এইসব কাগজ, বিজ্ঞাপন আর পত্রপত্রিকার দৌলতেই তাদের পৃথিবী জানল রূপ রূপ বিরূপ, রূপ বিরূপ রূপকথার নানান আখ্যান ব্যাখ্যান। তা নয়তো সে কি কোনোদিন নিজের মাকে অসুন্দর দেখেছে? মুখে মেছেদার ছাপ, না ফর্সা না কালো, মাথার চুলগুলি সামনের দিকে উঠন্ত, থলথলে গড়নের মা তার জননীই তো। আর ভাই সেই আদরকারা বল খেলুনেটা, লম্বা চওড়া এক মাথা চুল এখনো, কিন্তু কুচকুচে খসকা কালো, মুখময় ব্রণর দাগ। এক মুরারি ওকে কি কোনোদিন কুরূপ বলে সে জেনেছে? এতদিনে জানল। বাবা মা ঠাকুরদা ঠাকুমা সে নিজে সবাই কুরূপ। তবু সে হয়তো এই এদের মধ্যেই একটু খোলতাই। কে জানে, হয়তো যৌবনের গুণে। তার হ্যাঁ, ওই মা বলেছে আরেকটু দেখনসই হতে পারত যদি ক্রিম ট্রিমের দৌলতে আরেকটু চকচকে হওয়ার চান্স পেত। পার্লারের গুণে সরু ভুরু আর একটু ভালো খাওয়া দাওয়া করলে দলমলে ঢলঢলে। তা সে তো তোমরা দিতে পারছো না, তবে রাগটা কিসের? ঝালটা ঝাড়ছ কার উপর?
নিজে যে রোজগার করে নেব তাতেও তো বাদ সাধ্য। কিন্তু যেদিন জানলা দিয়ে লম্বা সুঠাম চেহারার ব্যাকব্রাশ চুল শ্যামকান্তি যুবকটিকে দেখে, তার নিজেরই খুব পছন্দ হয়ে গেল। সেদিনই হলো তার আসল মুশকিল। সেদিনই মন দিয়ে হালকা কমলা রঙের সরু জরিপার শাড়িটা সে পরেছিল। মুখটি মেজে ঘষে চুলগুলি খুলে দিয়েছিল। কপাল ঢেকে কান ঢেকে পড়েছিল চুলের গোছা। ছোট্ট তার পছন্দসই টিপ ছিল কপালে। টান টান করে শাড়ি পরা ফিগারে তনুশ্রী যতদূর খোলবার খুলেছিল। ঠোঁট ভালো করে ঘষে সামান্য একটু ভেসলিন দিয়ে চকচকে করে নিয়েছিল। আর বুকের খাঁজে লুকিয়ে নিয়েছিল এক মুঠো শুভ্র কুসুম। মৃদু সুগন্ধে চারিদিক মাত হয়ে থাকবে। যুবকটি ভদ্রভাবে নমস্কার করে বলল, আপনি সত্যি কথা পছন্দ করেন তো? সে কি বলবে? সত্যেরও যে তেমন কোনো অ্যাবসলিউট নেই সে তো জীবন দিয়েই জানে। দেখুন, আমি রাইটার্সের এইচডিসি। যতই চাই আমার ভাগ্যে যে হুড়িপড়ি জুটবে না সে আমি জানি। আমার মা, যিনি এতদিন আমাকে ভাত রেঁধে খাওয়ালেন, দুঃখ ধান্দা করে বড় করলেন, তিনিই দুরারোগ্য রোগে শয্যাশায়ী। আমি একজন ভদ্রঘরের রাঁধুনি কাম নার্স কাম আয়া খুঁজছি স্ত্রীর মধ্যে। টানাটানির ঘরে একজন এই রকম রোগীকে সেবা শুশ্রূষা করে আর যাবতীয় যা করার যদি করতে রাজি থাকেন, তাহলে আপনার রূপ আমার চলবে। চাঁচা ছোলা কথাগুলি বলে ছেলেটি তার চোখের দিকে সোজা চেয়েছিল। অলকার কি যে হলো, যেন ভেতরটা দারুণ গরম হয়ে উঠেছে। সে যেন আর নিজেতে নেই। সে নমস্কার করল, তারপর উঠে দাঁড়ালো চেয়ার থেকে। পিছন ফিরে চলে এলো। কি ব্যাপার? কি হলো? যুবকটি অবাক হয়ে জিজ্ঞেস করল। বাবা তারাপ্রসাদও তাই। কি হলো? আরে হলোটা কি? মা তার বন্ধ ঘরের দরজায় ঘা দিতে দিতে ক্রমাগত কাঁপা গলায় বলতে থাকলেন, কি রে অলি, তুই কি হ্যাঁ বললি না না বললি? হ্যাঁ বললি না না বললি? সে বন্ধ ঘরের মধ্যে চুপচাপ বসেছিল, কীরকম অসাড় দেহ মন নিয়ে। কোনো জবাব দেয়নি। যুবকটি শেষে বলেছিল, আমার কথা বোধহয় ওনার পছন্দ হয়নি। সে সারা রাত দরজা খোলেনি। না, খুলেছিল। মাঝ নিশীথে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, যথাসম্ভব নিঃশব্দে দরজা খুলে বাগানে চলে গিয়েছিল ধীর পায়ে। সৃষ্টি ছাড়া বটল পাম্পটির শুভ্র সুগোল কাণ্ডটি জড়িয়ে ধরেছিল। গাল বেয়ে চোখ ছুঁয়ে নাক ছুঁয়ে মনে মনে বলেছিল, বৃক্ষ, যদি তুমি সত্যিকারের বৃক্ষ হও তাহলে আমাকে আশ্রয় দাও। পরদিন ওই গাছের তলাতেই তাকে পাওয়া যায়, জ্ঞানহীন। এবং কপাল ফিরতেই সে রক্ত চোখে চারপাশে তাকিয়ে বলেছিল, তোরা অপবিত্র, আমারে পুতাঙ্গ ছুস না, যা স্নান করে আগে পবিত্র হয়ে আয়। আমার পেটিকায় পাটের কাপড় আছে, তারামালা পলা আছে, নিয়ায় পড়ি। রিং শ্রিং শ্রিং ফট। তার চোখের দিকে তাকিয়ে শিহরিত তারাপ্রসাদ ও সর্বাণী চুপ করে গেল। তারাপ্রসাদ ছাড়া কেউই জানে না মায়ের পেটিকায় কি কি বস্তু আছে। শ্যাম শুনল না। শশব্যস্তে ডাক্তার ডাকল। তারা না না করে তিনি যখন এলেন, তখন চান করে ভরপেট ফলাহার করে কেশের ঐশ্বর্য ছড়িয়ে মা তারা বগলামুখী নিবিড় ঘুম ঘুমোচ্ছেন। লাল চওড়া পাড় তসরের শাড়ি পরনে, হাত ভর্তি লাল পলা, গলার থেকে লম্বা তারা তারা সোনার মালা লুটিয়ে আছে বুকের ওপর। তারাপ্রসাদ ঘরের সামনে প্রহরায়। উনি ঘুমোচ্ছেন, ছোবেন না। শ্যাম বলল, বাবা, আপনি কি পাগল হলেন? একটু দেখতে দিন। হ্যাঁ, দর্শন, একবার মাত্র দর্শন করুন, তারপর চলে যান। সামান্য ফাঁক দরজা দিয়ে শয়ান মূর্তিটি দেখে সভয়ে ডাক্তার বললেন,
অন্য সময় জাগলে, বুঝলে শ্যামাপ্রসাদ। ব্যাগ গুটিয়ে ভদ্রলোক পালিয়ে গেলেন। প্রথম কদিন সে এইরকমই গভীরভাবেই রইল। ভোরবেলায় উঠে স্নান সেরে পোড়া লাল পাড় শাড়ি পরে সেজেগুজে ছাতে যায়। ঘুরে ঘুরে গাছগুলির ওপর আশীর্বাদের হাত রাখে। আপন মনে বীজমন্ত্র বিড়বিড় করতে করতে ঘোরে। নিচে আসে রোদ কড়া হয়ে উঠলে। তখন বাবা তাকে ঠাকুর ঘরে ঢুকতে বললে সে স্থির চোখে তাকায়। নিজের কোণের ঘরটিতে চলে যায়। যথাসময়ে পবিত্রভাবে প্রস্তুত তার ভোগ আসে। খাওয়া দাওয়া সারা হলে সে দরজা বন্ধ করে দেয়। পরে পরে আর পরে বিকেল হলে আবার বেরিয়ে পবিত্র হয়ে বাগানে যায়। এই শ্বেতকাঞ্চন গাছটি তার বিশেষ প্রিয়। ওই জুথি গাছটি তার বড় ন্যাওটা। সে না এলে কেমন ঝিমিয়ে থাকে। অনন্য মনে সে পরিচর্যা করে গাছগুলির। তাদের মৃদু অভিমান বোঝে, আদর করে। ফুলগুলি আহ্লাদে ফেটে পড়ে। তারপর পড়ন্ত সন্ধ্যে নিচে নেমে সে সোজা ঠাকুর ঘরে চলে যায়। আসন পেতে পদ্মাসনে বসে। সে জানে না কখন সে দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে। ডান হাতে যেন খড়গ ধরা, বাম হাতে কপাল, আবার কখনো তেজ। সে জানে না কখন সে বসেছে। মুখ দিয়ে অস্ফুট ধ্বনি বেরোচ্ছে, কোনো মন্ত্র, কিন্তু এদের বোধের অতীত। বোঝেন, অনুমান করতে পারেন একমাত্র তারাপ্রসাদ। তিনি বিহ্বলে প্রণাম করেন বারবার। সে দেখেও না। তার খেয়ালের মধ্যেই তখন থাকে না ঠাকুর ঘরে শুধু প্রণত মাথার গাদি লেগেছে। যখন জ্ঞান হয় দেখে তার গলায় অজানুলম্বিত রক্তজবার মালা। আশেপাশে ঝুড়িতে ফল ফুল মিষ্টান্ন, শাড়ি, কয়নে কয়নে ছয়লাভ, যে যা পেরেছে, 5 টাকা 2 টাকা 1 টাকা, নোটের তাড়া। ক্রমে ক্রমে বেনারসি সিল্ক শাড়ি, মাকে প্রদত্ত সোনার গয়না, আরও বড় নোট, আরও বড়। কোনো দিকে তাকায় না। উঠে দাঁড়ায় সে। সসম্ভ্রমে সবাই পথ করে দেয়। সে চলে যায় কোণে, নিজের ঘরে। অঘরে ঘুমিয়ে পড়ে। কোনো সময় মা ঘুম ভাঙিয়ে নিজের হাতে খাইয়ে যান, এবং আরও রাতে চুপি চুপি শ্যামা ভাই তার ওষুধের গুলি ঠোঁট ফাঁক করে খাইয়ে দেয়। যতই ঠাকুরবাড়ির ছেলে হোক, শ্যামা আজকালকার ছেলে। বাবাকে লুকিয়ে দিদির সাধ্যমতো চিকিৎসা সে করাবেই, এবং চিকিৎসাতেই কিনা কে জানে ফল হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে তার নিজের ছাপা শাড়ি পরে অলকা রান্নাঘরে গিয়ে চা করে, রুটি তরকারি করে। পিছন থেকে মা এসে হতবাক। ওরে, তুই কেন? আমি তো আসছি। সামান্য অবাক, সামান্য বিরক্ত হয়ে সে একবার তাকায়। তারপর চায়ের কাপ মায়ের হাতে তুলে দেয়। বাবা আর ভাইয়ের চা নিয়ে চলে যায় বইয়ের ঘরে, যেখানে সবে সকালের কাগজ এসে পৌঁছেছে। দুজনে দুখানা পাতা নিয়ে দুদিকে বসে আছে। দুজনেরই মুখ কাগজে ঢাকা। শাড়ির খসখস শব্দ। তারাপ্রসাদ বললেন, বুঝলে, এবার রান্নাবান্নার জন্য দেখে শুনে একজন বামনি রাখো। অলকা বলল, বাবা, চা নিন। কাগজ হাত থেকে খসে গেল। তারাপ্রসাদ ভ্যাবলার মতন চেয়ে রইলেন। অবশেষে ফ্যাঁসফ্যাঁসে গলায় কোনো রকমে বললেন, মা, তুই? শ্যামাও চমকে উঠেছিল। সামলে নিয়ে বলল, আরে দিদি, তোর চাটাও দিয়ে নিয়ে আয় একসঙ্গে। অলকা শান্ত মুখে বাবার দিকে একবার তাকালো, ভাইয়ের দিকে একবার। মুখে কি মৃদুর চেয়েও মৃদুতর হাসি? হাসি না, আরও কিছু। সকলের কাজকর্ম সারা হলে অলকা চিরদিনের অভ্যাস মতো সামান্য একটু পাড়া বেরোয়। তার কাছাকাছি বয়সী কোনো বউ বা মেয়ে, পাড়াপড়শি, ছেলে বুড়ো, পিপলস ক্লাব বা বন্ধু সঙ্গে ছেলেরা, যারা এখনও তেমন কোনো কাজকর্ম পায়নি, চারিদিকে খুঁটির মতো ছিটিয়ে থাকে। চলতে চলতে কথা বলতে বলতে সে স্বচ্ছন্দে এগিয়ে যায়। শীত পড়ছে, রোদে তেমন ঝাঁঝ নেই।
আকাশের রং সাদাটে। সবাই চলতে চলতে কেমন সম্ভ্রম মিশ্রিত কৌতূহলের দৃষ্টিতে তাকায়। সে খেয়াল করে না। বড় বাড়ির আধখোলা সবুজ ফটক আলতো করে ঠেলে সে ডাকে, রুবি বৌদি, আসবো? চমকে উঠে বৌদি বলে, ও মা, অলোকা, এসো এসো। পরিমরি করে সে একখানা তোলা আসন এনে চেয়ারের ওপর পেতে দেয়। বসো। হঠাৎ তুমি? অলোকা হেসে ফেলে। রুবি বৌদিদের সঙ্গে তার বরাবরই তুইতকারী সম্পর্ক। প্রথমটা একটু আড়ষ্ট হয়ে কথা বলে, তারপর সহজ হয়ে যায় বৌদি। তুমুল গল্প করে। এইরকমই অরুণা, মাধুরী, শিলাদের সঙ্গে তার গল্প জমে যায় কোনো কোনো বিকেলবেলায়। কিন্তু শ্যামাপ্রসাদ যেটাকে মনে করেছিল হোমিও আরোগ্য এবং তার বাবা মনে করেছিলেন দৈবী অন্তর্ধান, অচিরেই দেখা গেল সেই জিনিসটা স্বল্পস্থায়ী। সেই বিশেষ বিশেষ বার, অর্থাৎ শনি মঙ্গলবারেই এখন মায়ের ভর হয়। কখন হবে কেউ জানে না। কোনো এক মাহেন্দ্রক্ষণে হঠাৎ অলকা চুপ হয়ে যায়। তারপর অচেনা ভঙ্গিতে ওঠে, ঢুকে যায় ঠাকুর ঘরে, বেরিয়ে আসে। পরনে লাল পাড় পাটের শাড়ি, গলায় তার মালা, হাত ভর্তি লাল রুলি। বেরিয়ে আসে আরও অচেনা ভঙ্গিতে। তার কেমন একটা ঘোর লাগে, শাঁ শাঁ করে। সে যেন এক মায়াবী পথ দিয়ে ক্রমাগত ওপরে, আরও ওপরে উঠতে থাকে, চলে যায় এক আলোময় ভিন্ন জগতে, যেখানকার চলাফেরা, বোধগম্যতা সবই অন্যরকম। সে পাক খায় এক অস্তিত্বহীন অন্য চরাচরে। কণ্ঠ আর এই কণ্ঠ থাকে না, হাত পা চলে অন্য কারোর নির্দেশে। এর চেয়ে বেশি আর কিছুই সে জানে না। এটুকুও সে অনেক চেষ্টায় মনে করে বলে, অনেকবার জিজ্ঞাসার পরে শুধুমাত্র তার ভাইকেই। তাই শেষ পর্যন্ত তারাপ্রসাদকে ডিঙিয়ে শ্যামাপ্রসাদের দেবীর সেবায়েত হয়ে যায়। সেবায়েতের চোখের নির্দেশে কেউ কেউ করে, পুজো দেয় এবং সকাতরে প্রশ্ন করে, মা, আমার চাকুরে ছেলে কেমন উড়ু উড়ু, আলগা হয়ে যাচ্ছে মা, বড় কষ্ট করে মানুষ করেছি। মা উত্তর দেন, তোমার ছেলের ভিনজাতের প্রেমিকা, সত্তর মেনে নাও, নইলে ছেলে হারাবে, অলৌকিক স্বর বলে। প্রশ্ন, মা, ভাড়াটে কিছুতেই উঠছে না, মামলা করেছি, জিত হবে তো? মা উত্তর দেন, কিছুমাত্র সত্য যদি তোমার পক্ষে থাকে তবেই। অন্য প্রশ্ন, মা, স্বামী ইদানিং অফিসের কাজ বলে হপ্তায় 2 সপ্তাহে 2 দিন বাড়ি ফিরছে না, সর্বসময় দুর্ব্যবহার করে। মা উত্তর দেন, লোকটি চরিত্র হারিয়েছে, দুরারোগ্য রোগ হবে, মার পায়ের কাছে নিয়ে আসতে পারলে রক্ষা হতে পারে। এবং প্রণামী পড়ে, প্রণামীর পাহাড়। দেশ বিদেশ থেকে পত্র আসে, দুঃখ আসে, প্রশ্ন আসে, জবাব যায়, আশীর্বাদ যায়, প্রসাদে ফুল ও ফল বিতরণ হয় অকাতরে। এতদিনে বাড়িটি প্রকৃতই ঠাকুর বাড়ি হয়। দোতলা ওঠে, সেখানে বসবাস, নিচে মন্দির, সেখানে অধিষ্ঠিত দেবপ্রসাদের নিজের হাতে গড়া তারামূর্তি, পেছনে মায়ের বসনভূষণ সমেত পেটিকা। সেই পেটিকার তত্ত্বাবধায়ক তারাপ্রসাদ তারই মধ্যে একদিন আবিষ্কার করেন পিতার জীর্ণ ডায়েরিটি। কপালে ঠেকিয়ে পড়েন মায়ের অষ্টমূর্তি, তারা, নীল সরস্বতী, ভদ্রকালী এবং কামেশ্বরী। মূল মূর্তি নীলকণ্ঠ মহাদেবকে স্তন্যপানরত মহালক্ষ্মীর। এভাবেই তিনি নীলকণ্ঠের বিষ দূর করেছিলেন। শিলাময় সেই স্বয়ম্ভব মূর্তিকে নাটোরের মহারানী ঢেকে দেন লোকরঞ্জিনী লোকপালিনী মূর্তি দিয়ে। বিবর্ণ অক্ষরমালা, স্থানে স্থানে কালি ম্লান হয়ে গেছে, উদ্ধার করা দুঃসাধ্য। অনেক চেষ্টায় সেই সব বর্ণ উদ্ধার করেন একদিন তারাপ্রসাদ এবং বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। সাধক বলছেন,
তিনি ব্রহ্মের পরাশক্তি, পঞ্চ মহাশূন্যে বিরাজ করতেন। আকাশ, মহাকাশ, পরাকাশ, তত্ত্বাকাশ ও সূর্যাকাশ। আমি তাকে তারামূর্তিতে দেখেছি, গড়েছি, প্রতিষ্ঠা করেছি। তিনি প্রসন্না, কিন্তু রক্তাভ বদনা। তার জিহ্বা অগ্নিশিখার ন্যায়। চতুর্ভুজা ডান হস্তদ্বয়ে খড়গ কর্তরী ধারণ করে আছেন। বাম হস্তদ্বয়ে কপালপত্র ও পদ্মকোরক। কিন্তু মায়ের যে ধ্যানমূর্তি আমি দেখি তাতে পিঙ্গল জটা, কাল সূর্যের ন্যায় প্রখর ত্রিনয়ন, প্রজ্জ্বলিত চিতাবহ্নি থেকে উত্থিতা হন তিনি। মহালক্ষ্মী মূর্তি দিয়ে সেই দুঃসহ ধ্যানমূর্তিকে আবৃত করলাম। কিন্তু লোকশিক্ষার জন্য মা যে কোনো মুহূর্তে উগ্র তারা এবং মহা উগ্র তারা হতে পারেন। বস্তুত শক্তির অষ্টরূপের এই অষ্টাঙ্গী মাতৃমূর্তি আমি দর্শন করেছি। যদি সত্য সাধক হই তো কোনো না কোনো দিন লোকপালিনী লোকশাসনা এই মহাশক্তি আমার এই সাধন ক্ষেত্রেই প্রকাশিত হবেন। পাঠ শেষ করেই স্থানু হয়ে থাকেন তারাপ্রসাদ, মুখময় বিন্দু বিন্দু শ্বেদ। যেদিন শনিবারের সন্ধ্যারাত্রে জ্যান্ত মা দুশ্চরিত্র লোকটির গালে প্রবল চাপেটাঘাত করলেন এবং সে তার পায়ে পড়ে মা মা করে কাঁদতে লাগল, তারাপ্রসাদ ছেলেকে এবং স্ত্রীকে ডেকে পিতৃডায়েরি সেই পরম অর্থময় অংশগুলি পড়ে পড়ে শোনালেন। শীতের বিকেল, সন্ধ্যায় ঘনিয়ে আসছে দ্রুত। বৃহস্পতিবার, চারিদিকে শাঁখ বাজছে। চুলে দীর্ঘ আলগা বিনুনি ঝুলিয়ে তার ফেভারিট চুনে হলুদে রঙের তাঁতের শাড়িটি পরে, গলায় সরু হার, কানে ছোট মাকড়ি, হাতে বালা, সে বেরিয়ে আসে। পিছনে পড়ে থাকে মন্দির, প্রণামী, সেবাই। সে নির্বাদ বেরিয়ে পড়ে। কেউ বলে না কোথায় যাচ্ছিস, কেউ বলে না তাড়াতাড়ি ফিরিস। ক্লাবে ক্যারাম খেলতে খেলতে কর্কশকান্তি তরুণের দল জানলা দিয়ে দেখতে পায়। শশব ব্যস্তে বেরিয়ে আসে। অলকাদি, একটু খেলা দেখে যাবে না? ও অলকাদি। সে মৃদু হাসে, বলে, কাল আসবো, আজ যাই। রুবি বৌদি, মণি বৌদিদের বাড়ি লক্ষ্মী পুজো নেমন্তন্ন আছে। আশ্চর্য, এতগুলি আমন্ত্রিত মানুষ, অচেনা আত্মীয় স্বজন, রুবি বৌদি মণি বৌদিদের বাড়িতে। কেউ তো বলে না এত বড় মেয়ে, বিয়ে হয়নি। কেউ বলে না কাদের বাড়ির মেয়ে, কি করে, কি পাস। শুধু সসম্ভ্রম বিহবলতায় এ ওকে শুধোয়। কে কে এ কে গো? শুনছিলেন বাণী বসুর লেখা গল্প আবেশ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।